আজকে আমরা কোয়ান্টিটেটিভ মেথডস টপিকস এর কমন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন রিডিংটা কভার করব। এটা হচ্ছে আমাদের বুক 1 বা ভলিউম 1 এর রিডিং 4 বা লার্নিং মডিউল 4। এখানে অলমোস্ট 16টা এলওএস আছে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব আজকে শেষ করার জন্য। প্রথম এলওএস হচ্ছে ডিফাইন আ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, compare and contrast discrete continuous random variables and the probability function. So প্রথমে আসি probability distribution. So probability distribution specifies the probabilities of the possible outcome of a random variable. একটা random variable এর যে আউটকাম গুলো আসতে পারে তার প্রবাবিলিটি গুলা শো করা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে। তাহলে আমরা যদি একটা কয়েন টস করি তাহলে আউটকাম কি হইতে পারে? আউটকাম হতে পারে হেড অর টেইল, যে কোনো একটা। তো প্রবাবিলিটি অফ হেড হচ্ছে এক্ষেত্রে কত? 0.5, আর প্রবাবিলিটি অফ টেইল হচ্ছে 0.5। এটাই হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তার মানে আউটকাম গুলার প্রবাবিলিটি, যতগুলো আউটকাম হতে পারে প্রত্যেকটার প্রবাবিলিটি যে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে শো করা হয় তাকে বলা হয় হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। Random variable. What is random variable? Is a quantity whose future outcome is uncertain. সে আমরা যদি বলি একটা র্যান্ডম নাম্বার নেন তাহলে কি হইতে পারে, যে যে কোনো নাম্বার আসতে পারে। তার মানে আনসার্টেইন, অর্থাৎ রেজাল্টটা যখন আনসার্টেইন হয় তখন সেটাকে আমরা বলছি র্যান্ডম ভেরিয়েবল। দেয়ার আর টু বেসিক টাইপস অফ র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবল দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। ডিসক্রিট হতে পারে অথবা কন্টিনিউয়াস হইতে পারে এটা ডিসক্রিট অর এটা হতে পারে কন্টিনিউয়াস। সো হোয়াট ইজ ডিসক্রিট? ডিসক্রিট মিনস হচ্ছে গিয়ে আলাদা আলাদা নাম্বার থাকবে। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল ক্যান টেক কাউন্টেবল নাম্বার অফ ভ্যালুজ, দ্যাট ইজ নাম্বার অফ ডেজ a stock will go up in the next month। এটা একটা এক্সাম্পল হইতে পারে। তার মানে কি আউটকাম গুলা কাউন্টেবল। কয়টা আউটকাম হইতে পারে উই ক্যান কাউন্ট, যে হতে পারে সেটা 10,000, হইতে পারে সেটা দুইটা। যেমন কয়েন টসে কি আউটকাম ক্যান বি টু, ইদার হেড অথবা টেইল, তাই তো? তার মানে আউটকাম গুলোকে আমরা কাউন্ট করতে পারছি। এটা হচ্ছে কি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আর কন্টিনিউয়াস কোনটা? যদি আমরা বলি যে অ্যানুয়াল রিটার্ন অফ এ স্টক, রিটার্নটা কিন্তু আপনার কাউন্টেবল না। কেন কাউন্টেবল না? কারণ হচ্ছে গিয়ে ইট ক্যান বি লাইক 10%, আবার কি হইতে পারে 10.001%, আবার হইতে পারে 10.0000001%। তার মানে কি উই ক্যান নট অ্যাকচুয়ালি কাউন্ট যে রিটার্নটা কত। বৃষ্টি হলো, বৃষ্টি আমরা মাপতে পারি, বাট রেজাল্ট বা আউটকামটা কি কন্টিনিউয়াস। ইট ক্যান নট বি যে কয়টা হতে পারে রেজাল্ট সেটা আমরা কাউন্ট করতে পারি না। কেন? হইতে পারে যে 10.00001 মিলিমিটার, তাই তো? দ্যাটস ওয়াই, মানে অর্থাৎ যেগুলা হচ্ছে গিয়ে কতগুলা রেজাল্ট হইতে পারে যেটা আমরা কাউন্ট করতে পারি, হোক সেটা বেশি অথবা কম, অ্যাটলিস্ট উই ক্যান কাউন্ট, তখন সেটাকে আমরা বলতেছি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। ধরেন এমন যদি হয় যে প্রাইস অফ এন স্টক, এটা কি কাউন্টেবল ইফ দেয়ার ইজ লাইক হচ্ছে গিয়ে ইফ ইট ইজ এ লিস্টেড কোম্পানি। কিভাবে কাউন্টেবল? ধরেন লিস্টেড কোম্পানি হলে চেঞ্জ হইতে পারে 10 পয়সার বেশি কম চেঞ্জ হইতে পারে না। তার মানে কি হইতে পারে? এটা হইতে পারে 10.10, এটা হইতে পারে 10.2, 10.3, এরকম হইতে পারে। সো দ্যাট পয়েন্ট ইজ নট এ প্রবলেম। হোল নাম্বার হইতে হবে এরকমটা না, কিন্তু রেজাল্ট গুলোকে আমরা যদি কাউন্ট করতে পারি যে কতগুলো রেজাল্ট বা আউটকাম হতে পারে, তখন সেটাকে আমরা বলতেছি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আর যদি আনকাউন্টেবল হয় তখন সেটাকে আমরা বলতেছি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। নাম্বার অফ আউটকামস ক্যান নট বি কাউন্টেড, ইজি অ্যামাউন্ট অফ রেইন দ্যাট উইল ফল নেক্সট মান্থ। ঠিক আছে? এটা হইতে পারে 10 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, হোয়াট এভার দ্য কেস মে বি, বাট ইট ক্যান অলসো বি লাইক 10.22222, 15.001, এরকম অনেক ধরনের নাম্বার হইতে পারে।
প্রবাবিলিটি ফাংশন বা যেটাকে আমরা পিডিএফ ও বলে থাকি, পিডিএফ সংক্ষেপে আমরা পিডিএফ বলে থাকি, স্পেসিফাইজ দ্য প্রবাবিলিটি দ্যাট আ random variable takes on a specific value. Probability that a random variable takes on a specific value, অর্থাৎ স্পেসিফিক একটা ভ্যালু বা একটা স্পেসিফিক রেজাল্ট হওয়ার যে প্রবাবিলিটি, সেটাকে আমরা বলতেছি প্রবাবিলিটি ফাংশন। ফর ডিসক্রিট ভেরিয়েবল অর্থাৎ কাউন্টেবল আউটকাম যদি হয়, তাহলে প্রবাবিলিটি ফাংশন হচ্ছে পি এক্স দ্বারা আমরা প্রকাশ করে থাকি, তার মানে প্রবাবিলিটি অফ এক্স, আউটকাম এক্স। যদি কন্টিনিউয়াস ভেরিয়েবল হয়, তখন আমরা পি এর জায়গায় ইউজ করি হচ্ছে এফ। প্রবাবিলিটি ফাংশন ইজ দ্য এফ এক্স হুইচ ইজ কল্ড প্রবাবিলিটি ডেন্সিটি, সরি এটা না, এটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন বা পিডিএফ অর ইন শর্ট ডেন্সিটি। সো আমরা কন্টিনিউয়াস ভেরিয়েবল যদি হয়, তখন আমরা প্রবাবিলিটিকে প্রকাশ করার জন্য এফ এক্স দিয়ে প্রকাশ করে থাকি, এটাকে বলা হয়েছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন বা পিডিএফ। নেক্সট, ক্যালকুলেট এন্ড ইন্টারপ্রেট প্রবাবিলিটিস ফর এ র্যান্ডম ভেরিয়েবল গিভেন ইটস কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন দেয়া থাকলে তখন আমরা প্রবাবিলিটি, একটা র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি আমরা বের করব এখানে। সো কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা দেয়া থাকবে, হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ ডিস্ট্রিবিউশন ফাংশন। অ্যাকচুয়ালি কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন আর ডিস্ট্রিবিউশন ফাংশন আসলে একই। gives the probability that a random variable is less than or equal to a particular number. প্রবাবিলিটি দেওয়া থাকবে যে একটা র্যান্ডম ভেরিয়েবল, সেটা হচ্ছে গিয়ে আপনার সার্টেন ভ্যালু অথবা তার চেয়ে কম হওয়ার প্রবাবিলিটি কত। তাহলে এখানে যদি আমরা বলি যে এইখান থেকে যদি আমরা প্রবাবিলিটি ডেন্সিটি কিউমুলেটিভ প্রবাবিলিটি ফাংশন বা ডিস্ট্রিবিউশন ফাংশনটা আমরা বের করতে যাই, তাহলে কি হবে? এখানে যদি আমরা বলতে চাই প্রবাবিলিটি অফ 1 এর প্রবাবিলিটি কত? 1/6, 2 হচ্ছে আপ টু 2, বা এখানে আমরা যদি তখন কি বলবো, f2 হচ্ছে 1.6 প্লাস 1.6, 1/6। কেন? কারণ হচ্ছে এই f2 মিনস হচ্ছে 2 অথবা তার চেয়ে কম হওয়ার সম্ভাবনা। তার চেয়ে কম কত আছে? দুইটা সংখ্যা আছে, তখন হচ্ছে প্রবাবিলিটি 1/6 প্লাস 1/6। f3 কত হবে? probability 1/6 plus 1/6 plus 1/6, or we can say 3/6. এখন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ইন এ রোল অফ এ ডাইস পসিবল সেট অফ আউটকাম, একটা ডাইস রোল করলে কয়টা কি কি রেজাল্ট আসতে পারে? 6টা রেজাল্ট আসতে পারে, 1 2 3 4 5 or 6, যে কোনো এর মধ্যে যে কোনো নাম্বার আসতে পারে উইথ এ ইকুয়াল প্রবাবিলিটি ফর ইচ আউটকাম। সো ডাইসের ক্ষেত্রে কি, যে কোনো নাম্বার আসার প্রবাবিলিটি হচ্ছে ইকুয়াল। সো তাহলে কি হবে, আমরা যদি যে কোনো একটা নাম্বার আসার প্রবাবিলিটি অর্থাৎ পি দিয়ে আমরা স্পেসিফিক নাম্বারকে মিন করে থাকি, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু আউটকাম ইকুয়াল টু 3, অর্থাৎ 3 আসার প্রবাবিলিটি কত? 1/6। এখন এটাকে যদি আমরা কিউমুলেটিভ প্রবাবিলিটি ফাংশন, এফটা হচ্ছে কি কিউমুলেটিভ প্রবাবিলিটি ফাংশন, কিউমুলেটিভ প্রবাবিলিটি ফাংশন। সো আমাদের f3 মিনস হোয়াট? আপ টু 3, এই পর্যন্ত আপ টু 3 আপনার আসার প্রবাবিলিটি কত? আপ টু 3 মিনস কি 1 2 or 3, যে কোনোটা আসার প্রবাবিলিটি। তখন কি হচ্ছে? প্রবাবিলিটি অফ 1 প্লাস প্রবাবিলিটি অফ 2 প্লাস প্রবাবিলিটি অফ 3, এটাকে অ্যাড করলে আমরা পাই কি হাফ অর 0.5। নেক্সট এলওএস, describe the properties of discrete uniform random variable। এর আগে আমরা কি দেখেছিলাম? discrete random variable। এখন চেঞ্জটা কোথায়? এটা হচ্ছে discrete uniform random variable and calculate interpret probabilities given the discrete uniform random uniform distribution function।
তাহলে এই যে ইউনিফর্ম শব্দটা আসলো, এর দ্বারা আসলে কি মিন করতেছে? এর দ্বারা মিন করতেছে ইজ অ্যান আউটকাম অফ এ ডিস্ট্রিবিউশন দ্যাট হ্যাজ এ ফিনিট নাম্বার অফ স্পেসিফাইড আউটকামস এন্ড ইচ আউটকাম ইজ ইকুয়ালি লাইকলি। লাইক ওই যে ডাইস রোল করলে, এখন ইউনিফর্ম যদি না হয় তাহলে এমন হইতে পারতো যে কোনো একটা আউটকাম, ধরেন খেলা হচ্ছে ইংল্যান্ড ভার্সাস অস্ট্রেলিয়া, দুটা টিমের মধ্যে খেলা হচ্ছে। এখন এটার যে পসিবল আউটকাম কি কি হইতে পারে? ইংল্যান্ড উইন করলো, অথবা ড্র করলো, অথবা লুজ করলো। বাট দেখেন এইখানে কি প্রবাবিলিটি সমান? সমান না। বেসড অন যে ওদের হিস্ট্রিক্যাল যে ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে আমরা বলতে পারি যে ইদার উইনের probability অফ উইন it's not equal to 1/3। কেন? কারণ ইংল্যান্ড যদি হিস্ট্রিক্যালি বা হচ্ছে বিভিন্ন প্যারামিটারের উপরে বেস করে অস্ট্রেলিয়ার চেয়ে বেটার টিম হয়, তাহলে উইনিং প্রবাবিলিটি অফ ইংল্যান্ড উইল বি হায়ার দেন অস্ট্রেলিয়া। আর যদি লেস কোয়ালিফাইড টিম হয়, সেক্ষেত্রে কি হবে? উইনিং এর প্রবাবিলিটিটা কম হবে। তার মানে এটা কি? এটা হচ্ছে ইউনিফর্ম না। তার মানে আউটকাম গুলা যখন সমান পসিবিলিটি, কিন্তু আপনার একটা রোল যদি ডাইস করি অথবা আমরা একটা কয়েন টস করি, তাহলে অলওয়েজ দেয়ার ইজ প্রবাবিলিটি ইকুয়াল, যে আউটকামটা ইকুয়াল হওয়ার প্রবাবিলিটি থাকছে, মানে যে কোনো আউটকাম আসার প্রবাবিলিটিটা ইকুয়াল। সেক্ষেত্রে যখন এটা ইকুয়াল হয় তখন সেটাকে আমরা বলছি ইউনিফর্ম। এক্সাম্পল হচ্ছে ইন এ রোল অফ এ ডাইস পসিবল সেট অফ আউটকামস আর 1 to 6 উইথ ইকুয়াল প্রবাবিলিটি ফর ইচ আউটকাম। এখানে যেটা আগে আমরা দেখেছিলাম, প্রবাবিলিটি অফ এক্স কত? 1/6, বিকজ এখানে 6টা আউটকাম আছে। দ্যাটস ওয়াই যে কোনো একটা যদি আমরা প্রবাবিলিটি বের করতে চাই, সেটার প্রবাবিলিটি হবে 1/6। তাহলে যদি 4 আসার প্রবাবিলিটি আমরা বের করতে চাই, সেটা কি হবে? 1/6, দ্যাট মিনস হচ্ছে 0.111667। F4 মানে কি? আপ টু 4, অর্থাৎ এই 4টার মধ্যে যে কোনো একটা আসার সম্ভাবনা কত? তাহলে 4/6 বা 0.667। আচ্ছা, এখন যদি আমরা এইভাবে বের করতে চাই, প্রবাবিলিটি অফ 2 to 4, 2 বা তার সমান, x 2 বা তার সমান, তার চেয়ে বড় হবে, বাট 4 বা তার চেয়ে কম হবে। তার মানে কি? এখানে আছে 3টা সংখ্যা, 3/6 ইকুয়াল টু 0.5। তো দিস ওয়ে আমরা আসলে প্রবাবিলিটিকে ক্যালকুলেট করতে পারি। নেক্সট হলো describe the properties of the continuous uniform distribution and calculate interpret probabilities given continuous uniform distribution। এখন আগের এলওএস থেকে ডিফারেন্সটা কোথায়? আগে আমরা বলছি ডিসক্রিট ইউনিফর্ম, এখন আমরা বলতেছি কন্টিনিউয়াস ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। সো কন্টিনিউয়াস ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ইজ দ্য কন্টিনিউয়াস নর্মাল ডিস্ট্রিবিউশন, যেখানে হচ্ছে probability distributed evenly over an interval। এখন আমরা যেহেতু নাম্বার অফ আউটকামটা কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বলতে পারছি না, সো দ্যাট আমরা কি বলতে পারি? যে একটা ইন্টারভেলের মধ্যে প্রবাবিলিটিটা সমান। ধরেন যদি এমন হয় যে টোটাল সেট অফ আউটকামটা 1 to 8, ইফ 1 to 8 ইজ এ কন্টিনিউয়াস ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, যে একের নিচেও না কোনো আউটকাম, টোটাল টোটাল যে আপনার ইয়েটা আছে, এটা কি বলে, ইউনিভার্স বা হচ্ছে গিয়ে আমাদের ডিস্ট্রিবিউশনটা আছে বা পপুলেশনটা আছে, পপুলেশনের কোনো ভ্যালুই 1 এর নিচে না, আবার কোনোটাই 8 এর উপরে না। এখন এটা যদি একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয়, তাহলে কি হবে? 1 থেকে 2 এর মধ্যে প্রবাবিলিটি উইল বি 1 to 8, 2 থেকে 3 এর মধ্যে হওয়ার প্রবাবিলিটি 1 to 8, এইভাবে করে 7 থেকে 8, 2 3 4 1 to 8 না তো 7, 1 to 7, 1 to 7, এটাও 1 to
7। তার মানে এই যে রেঞ্জটা, এই রেঞ্জগুলোর মধ্যে হয়তো অনেক ভ্যালু আছে, ইনফিনিট নাম্বার অফ ভ্যালু আছে এই 1 টু 2 এর মধ্যে, বাট এই রেঞ্জটার রেঞ্জ 1 এর প্রবাবিলিটি আর রেঞ্জ 2 এর প্রবাবিলিটি, রেঞ্জ 7 এর প্রবাবিলিটি অল আর সেম। তো সেই ক্ষেত্রে কি হবে, যে প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 1 ইজ 0, দ্যাট মিনস যেহেতু কোনো ভ্যালুই 1 এর নিচে হইতে পারবে না, আর প্রবাবিলিটি অফ এক্স আউটকাম গ্রেটার দেন 8 উইল বি 0, বিকজ কোনো ভ্যালুই 8 এর উপরেও না। এখন আমরা প্রবাবিলিটি অফ পি, প্রবাবিলিটি অফ এক্স 4 টু 7, 4 থেকে 7 এর মধ্যে হওয়ার প্রবাবিলিটি কি বের করতে যাচ্ছি, প্রবাবিলিটি অফ যে 4 থেকে 7 এর মধ্যে প্রবাবিলিটিটা হবে। তো আমরা জানি যে প্রতিটা রেঞ্জের প্রবাবিলিটি সমান, তাহলে এটা এখানে কয়টা রেঞ্জ আছে, 4 টু 5, 5 টু 6, 6 টু 7, তিনটা রেঞ্জ আছে। প্রতিটা রেঞ্জে যদি 1/7 হয়, 1/7, 1/7, তাহলে আমরা তিনটাকে অ্যাড করলে কি পাবো, 3/7 অর 42.9%। তো এটা আমরা কিভাবে বের করতে পারি, এটা আমরা এখানে লিখে বের করতে পারি যে আমাদের গিভেন রেঞ্জটা হাইয়েস্ট ভ্যালু কত 7 মাইনাস হচ্ছে লোয়েস্ট ভ্যালু 4, আর টোটাল পপুলেশন রেঞ্জটা কত, হাইয়েস্ট 8, লোয়েস্ট 1, 8 মাইনাস 1, তাহলে এখানে কত হয় 3, নিউমারেটরে 3, ডিনোমিনেটরে 7, সো 42.9%। এটা এইভাবে কেন পসিবল করা, কারণ বিকজ ইটস এ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ইফ ইট ওয়াজ নট এ uniform distribution, then we could not do it like this, because probability is কোনোখানে probability একটু বেশি, কোন রেঞ্জে, কোন রেঞ্জে probability কম। সো ওইটা যদি আমাদের জানা না থাকে, in that case we could not, we cannot do this, বাট এটা ইউনিফর্ম যদি হয়, যদি বলা থাকে ইটস এ কন্টিনিউয়াস ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, দেন আমরা এই ভাবে ক্যালকুলেট করার মাধ্যমে আমরা বের করতে পারি যে একটা সার্টেন রেঞ্জের মধ্যে আউটকামটা হওয়ার প্রবাবিলিটি কত। Next, always describe the properties of a Bernoulli random variable and a binomial random variable and calculate, interpret probabilities given the binomial distribution function. Binomial বা Bernoulli মানে হচ্ছে গিয়ে এটার মধ্যে আউটকাম দুইটা, সাকসেস অর ফেইলিউর, ঠিক আছে। সো আমরা যদি কয়েন টস করি, দ্যাট ইজ অলসো বাইনোমিয়াল, লাইক হেড অর টেল, দুইটা মাত্র আউটকাম। আর ইউজুয়ালি হচ্ছে গিয়ে যে যখন শুধুমাত্র দুইটা আউটকাম পসিবল থাকবে, যে সিলেক্টেড হওয়া অথবা সিলেক্টেড না হওয়া, এই ধরনের আউটকাম যখন থাকবে তখন সেটাকে আমরা বলতেছি বার্নৌলি বা বাইনোমিয়াল, ঠিক আছে। সো তাহলে বার্নৌলি আর বাইনোমিয়ালের মধ্যে পার্থক্য কি, ওই যে ট্রায়ালটা, ধরেন আমরা কয়েন টস করলাম, এই যে টস করাটা, এটা হচ্ছে আপনার বা সিলেক্টেড হবে বা হবে না, ঠিক আছে। এই যে প্রসেসটা, এটি হচ্ছে আপনার এই যে ট্রায়ালটা, এটা হচ্ছে বার্নৌলি। এটা কি বলে হচ্ছে বার্নৌলি। বার্নৌলি র্যান্ডম ভেরিয়েবল ইজ এ ট্রায়াল অফ এ ডিস্ট্রিবিউশন হ্যাভিং অনলি টু আউটকাম, সাকসেস অর ফেইলিউর। সাকসেস অথবা ফেইলিউর শুধুমাত্র আউটকাম হিসেবে থাকবে যে ট্রায়ালে, সেটাকে বলা হচ্ছে বার্নৌলি র্যান্ডম ভেরিয়েবল। এই যে বার্নৌলি র্যান্ডম ভেরিয়েবল, এইটার আপনার যে আউটকামটা, just give me 1 second. সো বার্নৌলি র্যান্ডম ভেরিয়েবলের যে আউটকামটা, সেটাকে বলা হচ্ছে বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল, ইজ দ্য নাম্বার অফ সাকসেস ইন এ বার্নৌলি র্যান্ডম ভেরিয়েবল। বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবলটা কি, বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল ইজ দ্য নাম্বার অফ সাকসেস ইন এ বার্নৌলি র্যান্ডম ভেরিয়েবল। One second. আচ্ছা, এখন আমরা বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল প্রবাবিলিটি অফ এক্স, কোন একটা আউটকাম কতবার আসবে তার প্রবাবিলিটি বের করার জন্য একটা ফর্মুলা ইউজ করে থাকি। সেই ফর্মুলাটা হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এন
factorial divided by n minus x factorial into x factorial into probability into probability to the power x, টা হচ্ছে সাকসেস, n মাইনাস probability to the power n minus x, বা যেটাকে আমরা সংক্ষেপে এই অংশটুকুকে আমরা বলতে পারি, এই যে অংশটুকু এটা হচ্ছে আমাদের ncx, ncx p to the power x into n minus p to the power n minus x। আচ্ছা, এই ফর্মুলাটা আমরা যদি অ্যাপ্লাই করলে আসলে জিনিসটা আরো ভালোভাবে বোঝা যাবে। সো একটা এক্সাম্পল যদি দেখি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং 2 white ball in 5 tries from a basket of white and red balls। একটা বাস্কেটের মধ্যে কি আছে, আপনার হোয়াইট বল আছে আর হচ্ছে রেড বল আছে। if the probability of selecting a white ball is 0.3 each time, then আমাদের হচ্ছে বের করতে চাচ্ছি যে probability of getting what, দুইটা হোয়াইট বল, তাই তো? এই টুটা কি, টুটা হচ্ছে 2 white ball, so probability of getting 2 white ball equal to ncx p to the power x 1 minus p to the power n minus x। so ncx আমরা কিভাবে বের করতে পারি? আমাদের ক্যালকুলেটরে আমরা এই সিটা কি, সিটা হচ্ছে কম্বিনেশন, আমরা কম্বিনেশন এন্ড পারমিউটেশন আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। এই সিটা হচ্ছে আমাদের কম্বিনেশন। সো এন কি, এন হচ্ছে 5, সো 5 সেকেন্ড দেন হচ্ছে আমরা প্লাসের উপরে কি লেখা আছে, এনসিআর, সো 5 সেকেন্ড এনসিআর, দেন আউটকাম কত, আর হচ্ছে 2 ইকুয়াল টু 10। সো আমরা এখানে এই 10টা আমরা কিভাবে পেলাম? আমরা প্রথমে প্রেস করলাম 5, তারপরে প্রেস করলাম সেকেন্ড 5 and then সেকেন্ড, দেন আমরা প্রেস করলাম হচ্ছে প্লাস, দেন আমরা 2 প্রেস করলাম, 2 প্রেস করলে আমরা পেয়ে যাচ্ছি 10। 0.3টা কি, probability of success, selecting white ball is 0.3 each time। আমাদের হোয়াইট বল আমরা যদি একবার ড্র করি বাস্কেট থেকে, তাহলে হোয়াইট বল আসার প্রবাবিলিটি হচ্ছে 0.3, তার মানে কি রেড বল আসার প্রবাবিলিটি হচ্ছে, বা হোয়াইট বল না আসার প্রবাবিলিটি হচ্ছে 0.7। সো হোয়াইট বল আসার প্রবাবিলিটি বা প্রবাবিলিটি অফ সাকসেস টু দি পাওয়ার 2, টুটা কি, টুটা হচ্ছে আউটকাম, যে আমরা কয়টা বলের প্রবাবিলিটি বের করতে চাচ্ছি, multiplied by 1 minus 0.3 to the power 5 minus 2 equal to 0.31। তার মানে এই ফর্মুলাটা ইউজ করে আমরা প্রবাবিলিটি অফ গেটিং বা প্রবাবিলিটি অফ সাকসেসটা আমরা এখান থেকে বের করতে পারি। আচ্ছা, এখন এই প্রবাবিলিটির মিন এবং ভেরিয়েন্স যদি বের করতে হয়, সেটার ফর্মুলা হচ্ছে মিন হচ্ছে n ইন্টু পি। সো n হচ্ছে কি 5, প্রবাবিলিটি কত 0.3, n 5 কেন, যে নাম্বার অফ ট্রায়াল হচ্ছে 5 মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ সাকসেস হচ্ছে 0.3 ইকুয়াল টু 1.5, এটা হচ্ছে মিন। ভেরিয়েন্সের ক্ষেত্রে আমরা জাস্ট এটার সাথে মাল্টিপ্লাই করব হচ্ছে 1 মাইনাস পি, অর্থাৎ প্রবাবিলিটি অফ ফেইলিওর। সো 5 ইন্টু 0.3 ইন্টু 0.7, 1 মাইনাস 0.3 ইকুয়াল টু 1.07, এটা হচ্ছে ভেরিয়েন্স। তো আমাদের হচ্ছে নর্মালি মিন ভেরিয়েন্স হয়তো বা নাও আসতে পারে, বাট ইন সাম কেসেস প্রবাবিলিটি অফ সাকসেস আমাদের ক্যালকুলেট করতে হতে পারে। ইন দ্যাট কেস দিস ফর্মুলা নিড টু বি মেমোরাইজড। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের নেক্সট এলওএস, এক্সপ্লেইন দ্য কি প্রপার্টিজ অফ নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রপার্টিজ গুলা কি কি?
সো হোয়াট ইজ নর্মাল ডিস্ট্রিবিউশন? নর্মাল ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে সুন্দরভাবে একটা ডিস্ট্রিবিউশন যেখানে হচ্ছে মিন, মিডিয়ান এবং মোড ইকুয়াল থাকবে, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালুগুলা কনসেন্ট্রেটেড থাকবে হচ্ছে মিডল পজিশনে, এন্ড দেন আপনার ইন বোথ সাইড আপনার ভ্যালুগুলা কিছুটা নর্মালি ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকবে। সো কমপ্লিটলি ডেসক্রাইব বাই টু প্যারামিটার্স, ইটস মিন অ্যান্ড ভেরিয়েন্স। মিন এবং ভেরিয়েন্স দ্বারা এই এটাকে ডিফাইন করা যায়, ঠিক আছে? এবং এর কি হয় যে আপনার মিন, মিডিয়ান এবং মোড হচ্ছে সমান হয়। আর কি হয়? ইটস সিমেট্রিক, স্কিউনেস জিরো, স্কিউনেস হচ্ছে জিরো হবে। ইট হ্যাজ এ কার্টোসিস 3 এবং এক্সেস কার্টোসিস 0। কার্টোসিস 3 মানে হচ্ছে নর্মাল কার্টোসিস, মোর দেন 3 হলে সেটাকে বলা হয় এক্সেস কার্টোসিস, আর লেস দেন 3 হলে তখন হচ্ছে কি আপনার কার্টোসিস লেস দেন নর্মাল লিমিট or normal. Linear combination of two or more normal random variable is also normally distributed. অর্থাৎ যদি একাধিক ভেরিয়েবলকে আপনি অ্যাড করেন যেখানে হচ্ছে দুইটা ভেরিয়েবলই নর্মালি ডিস্ট্রিবিউটেড, ইন দ্যাট কেস দুইটা অ্যাড করলে যে ডিস্ট্রিবিউশনটা হবে সেইটাও নর্মালি ডিস্ট্রিবিউটেড হবে। সো নর্মাল কার্ভ ইজ সিমেট্রিক্যাল, দ্য টু হাফস আর আইডেন্টিক্যাল, অর্থাৎ অর্ধেক ভ্যালু হচ্ছে লেফট সাইডে, অর্ধেক ভ্যালু হচ্ছে রাইট সাইডে। থিওরিটিক্যালি দ্য কার্ভ এক্সটেন্ড টু ইনফিনিটি, এক্সটেন্ড টু প্লাস এবং মাইনাস ইনফিনিটি পর্যন্ত আপনার এক্সটেন্ড করতে পারে থিওরিটিক্যালি, এবং মিন, মিডিয়ান এবং মোড হচ্ছে সমান হয়। এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টারিস্টিক্স। কি কি? স্কিউনেস 0, কার্টোসিস 3, এক্সেস কার্টোসিস 0, মিন, মিডিয়ান এবং মোড হচ্ছে সমান। Contrast a multivariate distribution and a univariate distribution and explain the role of correlation in multivariate normal distribution. So univariate has only one variable. Univariate কোনটা? যেটার মধ্যে মাত্র একটা ভেরিয়েবল আছে যে ডিস্ট্রিবিউশনে, আর মাল্টিভেরিয়েট হচ্ছে যেখানে মোর দেন ওয়ান ভেরিয়েবল আছে। তো তার মানে ইউনিভেরিয়েট আর মাল্টিভেরিয়েটের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ইউনিভেরিয়েটে আপনার ভেরিয়েবল হচ্ছে একটা, আর হচ্ছে মাল্টিভেরিয়েটে আপনার ভেরিয়েবল হচ্ছে একাধিক। So to define multivariate normal distribution, we need means, variance for the variables and pairwise correlation of the variables. যদি একটাই ভেরিয়েবল হয়, সে প্রাইস অফ স্কোয়ার ফার্মা, হ্যাঁ, প্রাইস অফ স্কোয়ার ফার্মা, তাহলে একটা ভেরিয়েবল। সো এইখানে আপনার পেয়ার ওয়াইজ কোরিলেশনের কিছু নাই। কিন্তু যদি এমন হয় যে এখানে প্রাইস অফ সে স্কোয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, and then একমি, and then হচ্ছে আপনার ওরিয়ন ফার্মা, তারপরে রেকিডবেন, রেনেটা, হ্যাঁ। এখন এই যে পাঁচটার যদি প্রাইস হয় তাহলে কি হচ্ছে? এটাকে ডিফাইন করার জন্য শুধুমাত্র মিন এবং ভেরিয়েন্স আলাদা আলাদা করে হলেই হবে না, এদের মধ্যে পেয়ার ওয়াইজ কোরিলেশন, যে স্কোয়ার ফার্মার সাথে বেক্সিমকো ফার্মার কোরিলেশন, বেক্সিমকো ফার্মার সাথে একমির কোরিলেশন, একমির সাথে ওরিয়নের কোরিলেশন, ওরিয়নের সাথে রেনাটার কোরিলেশন, এরকম কোরিলেশন গুলাও আমরা, পেয়ার ওয়াইজ কোরিলেশন গুলাও ডিফাইন করার জন্য আমরা ক্যালকুলেট করে থাকি। কোরিলেশনটা কি ডেসক্রাইব করে? এই যে কোরিলেশনের কথা বললাম মাল্টিভেরিয়েটের ক্ষেত্রে, সেক্ষেত্রে কোরিলেশনটা কি ডেসক্রাইব করে? কোরিলেশন ডেসক্রাইবস দ্য স্ট্রেংথ অফ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন এ পেয়ার অফ র্যান্ডম ভেরিয়েবলস। দুইটা র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে তাদের যে রিলেশনশিপের স্ট্রেংথটা শো করে হচ্ছে কোরিলেশন। So correlation কি শো করে? Strength of linear relationship between a pair of random variables. Next always determine the probability that a normally distributed random variable lies inside a given interval. So একটা র্যান্ডম ভেরিয়েবল, আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, সেই ভেরিয়েবলটা যে সার্টেন একটা ইন্টারভেলের মধ্যে থাকবে বা পড়বে, আমরা র্যান্ডমলি সিলেক্ট করলে যে সেটা হবে, তার প্রবাবিলিটিটা যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে কত সেটা।
এটা আসলে একটা অলরেডি প্রিডিটারমাইন্ড একটা প্রবাবিলিটি আছে। সো কনফিডেন্স ইন্টারভেল ইজ এ রেঞ্জ অ্যারাউন্ড দ্য মিন। এই যে মিন থেকে সে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম এবং বেশি, এটা কি একটা কনফিডেন্স ইন্টারভেল। 2 ডেভিয়েশন বেশি অথবা কম, দ্যাট ইজ এ কনফিডেন্স ইন্টারভেল। তার মানে সেন্টার থেকে বা মিন থেকে আমাদের ডেটাগুলা কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লেফট এবং রাইটে, এর দ্বারা আমরা বুঝাই হচ্ছে কনফিডেন্স ইন্টারভেল। There is certain probability of an outcome B in a certain interval. So এখানে এই ইন্টারভেল গুলা ধরেন আপনার এই যে এখানে 4টা ইন্টারভেলের প্রবাবিলিটি দেওয়া আছে, এই 4টা প্রবাবিলিটি আপনাকে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? কি সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মাইনাস। ধরেন আপনার মিন হচ্ছে ধরেন 10% রিটার্নটা ধরেন মিন, ঠিক আছে? আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরেন আমাদের মিন হচ্ছে 10 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন অফ এক্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স ইকুয়াল টু সে 2। যদি তাই হয় তাহলে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডান দিকে কি হবে 10 প্লাস 2, দ্যাট মিনস এটা হচ্ছে 12%। 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাম দিকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি 2, সো 10 মাইনাস 2 ইকুয়াল টু 8%। তার মানে 8 থেকে যদি এটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন, আপনাকে যদি বলে যে এই ডেটা সেটটা এই পপুলেশনটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, ইন দ্যাট কেস আপনাকে যদি বলা হয় যে আমরা এখন একটা স্টক বা একটা স্টকের রিটার্নকে আমরা পিক করলে পরে সেটা হচ্ছে গিয়ে 1 স্ট্যান্ডার্ড 8 থেকে 12-র মধ্যে, সেই রিটার্নটা 8 থেকে 12-র মধ্যে হওয়ার সম্ভাবনা কত, তখন সেটা কত হবে সেটা আসলে অলরেডি প্রিডিটারমাইন্ড, দ্যাট উইল বি 68%। দেয়ার ইজ 68% প্রবাবিলিটি বা 0.68 প্রবাবিলিটি দ্যাট আপনি যদি একটা নর্মালি ডিস্ট্রিবিউটেড পপুলেশন থেকে যে কোনো একটা নাম্বার র্যান্ডমলি আপনি নেন, যে কোনো একটা রেজাল্ট আপনি আউটকাম আপনি র্যান্ডমলি সিলেক্ট করেন, সেটা 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লেফট অর রাইট, 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লেফট এবং রাইটের মধ্যে হওয়ার সম্ভাবনা হচ্ছে 68%। Approximately 50% of all observations fall in the interval of mu, টা হচ্ছে মিন, প্লাস মাইনাস 2/3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। 50% অফ দ্য ডেটা কোথায় থাকে? প্লাস মাইনাস 2/3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ এই জায়গাটার মধ্যে থাকে হচ্ছে আপনার 50% ডেটা। 68% ডেটা থাকে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস এবং মাইনাসের মধ্যে। 95% ডেটা থাকে হচ্ছে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস এবং মাইনাসের মধ্যে। তো এই এক্সাম্পলটার ক্ষেত্রে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমরা চিন্তা করি তাহলে কি হবে? 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 10 প্লাস 2 ইন্টু 2, তার মানে হচ্ছে 14%। 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে কত? 16%। লেফটও সিমিলার ওয়েতে আমরা বের করতে পারি হচ্ছে 2% করে করে কমবে, কারণ হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 2%। তাহলে আমরা যদি বলি যে 95% ডেটা তাহলে কিসের মধ্যে থাকবে? 95% রিটার্ন গুলো হবে হচ্ছে 6 to 14% এর মধ্যে, এবং 99% ডেটা হচ্ছে 3% প্লাস মাইনাসের মধ্যে 99% ডেটা থাকে। তাহলে আমাকে এখানে 4টা ইনফরমেশন মুখস্থ করতে হচ্ছে। 50% ডেটা থাকে হচ্ছে 2/3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস মাইনাসে, 68% ডেটা থাকে হচ্ছে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস মাইনাসে, 95% ডেটা থাকে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস মাইনাসে, এবং 99% ডেটা থাকে হচ্ছে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস মাইনাসের মধ্যে। নেক্সট, এলওএস এক্সপ্লেইন হাউ টু স্ট্যান্ডার্ডাইজ এ র্যান্ডম ভেরিয়েবল। একটা র্যান্ডম ভেরিয়েবলকে আমরা কিভাবে স্ট্যান্ডার্ডাইজ করব। সো একটা ডিস্ট্রিবিউশনের মধ্যে আপনার হচ্ছে গিয়ে যে ভেরিয়েবলটা আছে
সেটা হচ্ছে কি আপনার যে কোনো নাম্বার হইতে পারে, তাই তো? অনেক বড় নাম্বার হইতে পারে, অনেক ছোট নাম্বার হইতে পারে, বাট আমরা এটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে পারি। স্ট্যান্ডার্ডাইজ করলে পরে কি হয়, আমরা হচ্ছে গিয়ে প্রবাবিলিটি বের করার জন্য, কম্পেয়ার করার জন্য আমরা সেটাকে ইউজ করতে পারি। So standard normal distribution is the normal distribution which is being standardized to mean. তার মানে আমরা মিনকে, ধরেন আমরা যদি স্ট্যান্ডার্ডাইজড একটা নর্মাল ডিস্ট্রিবিউশন করে ফেলি, তো আমরা একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম তখন আমরা কি বলেছিলাম, মিন হচ্ছে 10। তো 10 না করে আমরা কি করবো, এখানে হচ্ছে 0, অর্থাৎ মিনকে আমরা ধরে নিচ্ছি 0, এন্ড দেন কি হবে, প্লাস, এখানে হচ্ছে +1 -1 -2 +2। তার মানে হচ্ছে আমরা 10%, 12% এগুলাতে তখন আর যাচ্ছি না, আমরা স্ট্যান্ডার্ডাইজ করে ফেলছি। তাহলে কি হবে, যে আমরা ইজিলি একটা পপুলেশন বা একটা ডিস্ট্রিবিউশনের সাথে আরেকটা ডিস্ট্রিবিউশনকে আমরা কম্পেয়ার করতে পারি। স্ট্যান্ডার্ডাইজ টু মিন মিউ ইকুয়াল টু 0 অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 এবং মিউ 0-তে কনভার্ট করাটাকেই বলে হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন, এবং স্ট্যান্ডার্ডাইজ করার পরে যে ডিস্ট্রিবিউশনটা দাঁড়ায়, স্ট্যান্ডার্ডাইজ করার পরে সেটাকে বলা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। তো স্ট্যান্ডার্ডাইজ করার প্রসেসটা কি? টু স্ট্যান্ডার্ডাইজ উই হ্যাভ টু ক্যালকুলেট জি ভ্যালু বা জেড ভ্যালু। জেড ভ্যালু আমরা ক্যালকুলেট করতে হয় বাই ইউজিং দ্য ফলোইং ফর্মুলা। এই ফর্মুলাটা ইউজ করে, ফর্মুলাটা কি, আউটকাম মাইনাস মিউ, মিউটা মিনস হচ্ছে মিন, এখানে মিন মিন বোঝাচ্ছে, আউটকাম মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, সিগমাটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আউটকাম মাইনাস মিন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা হচ্ছে আমরা জেড ক্যালকুলেট করে থাকি। হিয়ার জি ইজ দ্য নাম্বার অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম দ্য মিন। সো আমরা এখানে যদি ধরে নেই এই এক্সটা হচ্ছে আমাদের 13, আর ধরেন এই পপুলেশনটার আপনার মিন হচ্ছে 10, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 2, তাহলে প্রবাবলি আমাদের এই এক্স কে, এই যে এক্সটা যে আউটকাম 13টা অ্যাকচুয়ালি কোথায় আছে, এটা যদি 10 হয় 13 শুড বি সামহোয়ার এখানে আছে, তাই তো? তো এই জায়গাটাকে আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি উইদাউট বিং পুটিং ইট অ্যাজ 13? সেটা ফাইন্ড আউট করতে পারি এভাবে, 13 - 10 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1.5। তার মানে এই আউটকামটা এক্স্যাক্টলি এই জায়গাটাতে আছে 1.5। সো এটাই হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন, সো দ্যাট আমরা 13 বললে আমরা আরেকটা পপুলেশনের সাথে এটাকে কম্পেয়ার করতে পারি না, বাট স্ট্যান্ডার্ডাইজ নর্মাল ডিস্ট্রিবিউশনের 1.5 ক্যান বি কম্পেয়ার্ড উইথ সিমিলার অ্যানাদার নর্মাল ডিস্ট্রিবিউশন। ক্যালকুলেট এন্ড ইন্টারপ্রেট প্রবাবিলিটিস ইউজিং স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। এখন এই যে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনটা আমরা ইউজ করব, ইউজ করার পরে সেখান থেকে আমরা আসলে প্রবাবিলিটি বের করতে পারি, ঠিক আছে? সো 1.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বাট হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য প্রবাবিলিটি? আমরা মুখস্থ করেছিলাম, কি মুখস্থ করেছিলাম, যে আপনার দিস ইজ দ্য রেঞ্জ, -1 থেকে +1 হচ্ছে 68%, তাই তো? কিন্তু আমরা আসলে সেটা চাচ্ছি না, এখন আমরা যেটা চাচ্ছি যে 13 বা তার কম হওয়ার সম্ভাবনা কত, সেটা আমরা বের করতে পারি কোথা থেকে? আমাদের একটা চার্টটা আমাদের অ্যাভেইলেবল, এটা যদিও আমাদের এক্সামে আসলে চার্টটা দিবে না, বাট চার্ট না দিলেও রিলেভেন্ট যেই ফিগারগুলো সেগুলো দিয়ে দিবে ইফ রিকোয়ার্ড, ঠিক আছে? বাট কোনটা দিবে না, ওই যে +1 -1 এর মধ্যে 68%, তারপরে +3 - 3 মধ্যে 99%, +2 আর হচ্ছে -2 মধ্যে হচ্ছে আপনার 95%, এইগুলা দিবে না। এইগুলা একেবারে যেগুলো কমন, যেগুলো হচ্ছে আপনাকে মেমোরাইজ করতে হবে, ওগুলা দিবে না। কিন্তু এই পুরো চার্ট আপনার পক্ষে মেমোরাইজ করা সম্ভব না, সো দ্যাট অ্যাপার্ট ফ্রম দোজ অন্য কিছু হলে তখন আপনাকে নর্মালি চার্টটা দিয়ে দিবে। So suppose a normal random variable has x, a variable x has a mean of 10, mean দেয়া আছে, মানে মিউ হচ্ছে কত, মিউ হচ্ছে 10, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আপনার 2। Find the probability of randomly selected value will be 13. প্রবাবিলিটি এখন হচ্ছে আমাকে স্ট্যান্ডার্ডাইজ করতে বলেন এই 13 কে, আমাকে কি বলছে, প্রবাবিলিটি অফ গেটিং ইট 13, যে এখন আমাদের বের করতে বলছে, যে বলা আছে দিস ইজ এ নর্মাল ডিস্ট্রিবিউশন, তাহলে প্রবাবিলিটি অফ x equal to 13. Oh,
will be less than 13, sorry, not equal to, x is less than or equal to 13, এইটা আমাকে বের করতে বলছে। হোয়াট ইজ দিস? এখন আমরা এটা কিভাবে বের করব? বের করার জন্য প্রথম কাজ হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। সো আমরা প্রথমে হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ করব এই র্যান্ডম ভ্যালু এই 13 কে। কিভাবে করব? g ইকুয়াল টু 13 মাইনাস 10 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1.5। তাহলে 13 ইজ 1.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাভ দ্য মিন। এখন আমরা কি করব? এখন আমরা জি ভ্যালু টেবিলে চলে যাব। এই যে টেবিলটা, এই টেবিলটাতে চলে যাব। এটা কি কিউমুলেটিভ প্রবাবিলিটিস ফর এ স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। সো এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা মিন করে হচ্ছে গিয়ে ওর চেয়ে নিচে, অতটুকু বা তার চেয়ে নিচে হওয়ার প্রবাবিলিটি কত। দ্যাট মিনস এখানে যেটা আমরা যদি 1.5, এই যে 1.5 এর কোরেসপন্ডিং ভ্যালুটা বাইর করব। এই যে 1.5, তাই তো 1.50। এখানে দেখেন 5 এর পরে যে নাম্বারটা আছে সেটা হচ্ছে যদি 51 হইতো তাহলে আমরা এখানে চলে যেতাম, কিন্তু এটা যেহেতু 0 আছে সেহেতু আমরা, এটা হচ্ছে আমাদের কলাম, এটা হচ্ছে আমাদের রো। তাহলে কোথায় পাচ্ছি? আমরা পাচ্ছি ভ্যালু হচ্ছে দিস ওয়ান ইজ দ্য ভ্যালু 93.32%। তাহলে টেবিল থেকে আমরা যে ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 0.9332। তার মানে প্রবাবিলিটি অফ x less than or equal to 13 is 93.32%। এখন আমরা একটু যদি গ্রাফে বিষয়টা দেখিয়ে দেখেন, এটা যদি আমরা গ্রাফে ড্র করি, ধরেন এটা আমাদের গ্রাফ, ধরেন এটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন, তাহলে আমাদের কি মিন হচ্ছে 10%, আমাদেরকে কি বলছে যে আপ টু 13% বা তার নিচে, অর্থাৎ আমাকে প্রবাবিলিটি অফ দিস রিজিয়ন, এই রিজিয়নের প্রবাবিলিটিটা বের করতে বলছে, তাই তো? সো আমরা এই যে মিড পয়েন্ট পর্যন্ত প্রবাবিলিটি ইজিলি জানি, তাই না? 0.5 প্লাস হচ্ছে এই যে এইখানে যে 1.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্সট্রা আছে, এই পর্যন্ত প্রবাবিলিটিটা কত সেটা আর কি। তো তার মানে হচ্ছে আমাদের এই টোটাল যে জায়গাটা, এইটার প্রবাবিলিটিটা আসলে আমরা এখান থেকে বের করলাম। তার মানে লেস দেন অর ইকুয়াল টু 13 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 93.32। এখন যদি আমাকে বলতো যে অ্যাবাভ 13 এর প্রবাবিলিটি কত, তাহলে কি আমাকে বের করতে হচ্ছে, হয়তো হচ্ছে কোন রিজিয়নটা, এই যে এই রিজিয়নটা বের করতে হইতো, তাই তো? তো আমরা যদি 13 পর্যন্ত প্রবাবিলিটি জানি 93.32, তাহলে কি আপনার এই রিজিয়নের প্রবাবিলিটিটা কত হবে ইজিলি আমরা বের করতে পারি। 1 মাইনাস 0.9332 ইকুয়াল টু 0.0668, তাই তো, বা 6.68%। সো গ্রাফিক্যাল অলরেডি আমরা দেখলাম মোর দেন 13 এর প্রবাবিলিটি, সেটাও আমরা অলরেডি দেখলাম যে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন 13। সো এটা ইকুয়াল টু কি, প্রবাবিলিটি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স লেস দেন অর ইকুয়াল টু 13, 13 বা তার নিচে হওয়ার প্রবাবিলিটি। সো 1 মাইনাস পয়েন্ট, এটা হচ্ছে 0.9332 ইকুয়াল টু হোয়াট এভার এখানে যেটা আসে আর কি। নেক্সট রয়েছে ডিফাইন শর্টফল রিস্ক, ক্যালকুলেট দ্য সেফটি ফার্স্ট রেশিও, আইডেন্টিফাই an optimal portfolio using Roy's safety first criteria। তো প্রথমটা হচ্ছে shortfall risk. What is shortfall risk? Is the probability that a portfolio return or value will be below a target return or value। আমাদের একটা টার্গেট রিটার্ন, ধরেন আমাদের নেক্সট ইয়ারের টার্গেট হচ্ছে গিয়ে 12% রিটার্ন জেনারেট করা পোর্টফোলিওতে, তাহলে শর্টফল রিস্কটা হচ্ছে লেস দেন 12% এর প্রবাবিলিটিটাই হচ্ছে শর্টফল রিস্ক। তার মানে শর্টফল রিস্কটা কি, যে টার্গেটের থেকে কম হওয়ার যে প্রবাবিলিটি সেটাকে বলা হয় হচ্ছে shortfall risk. Roy's safety first ratio is a measure of shortfall risk. So Roy's safety first একটা পপুলার মেজার যেটা দিয়ে শর্টফল রিস্ককে আপনার কোয়ান্টিফাই বা মেজার করা হয়।
সো সেটা কিভাবে করা হয়, SF রেশিও ইকুয়াল টু বা সেফটি ফার্স্ট রেশিও ইকুয়াল টু এক্সপেক্টেড রিটার্ন অফ দ্য পোর্টফোলিও মাইনাস target or minimum required return divided by standard deviation of the portfolio return. Standard deviation of the portfolio return. Here RL দ্বারা বোঝাচ্ছে হচ্ছে minimum required return বা target return. Suppose two portfolio X and Y has expected return 10%, expected return 10% for X, expected return 12% for Y, and standard deviation of X হচ্ছে 5%, standard deviation of Y হচ্ছে 10%. If required minimum return is 5%, then which portfolio has lower chance of generating return below 5%? এখন দুইটা আপনাকে সিনারিও দেওয়া হয়েছে, দুইটা পোর্টফোলিও দেওয়া হয়েছে, দুইটা পোর্টফোলিওর এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে দুই রকম। এখন আপনি যখন ইনভেস্ট করতে যাচ্ছেন তখন আপনি চিন্তা করছেন যে ওকে আমি আসলে 5%-এর নিচে রিটার্ন আসুক এটা কোনোভাবে চাই না, অর্থাৎ তার মানে দুইটা পোর্টফোলিওর মধ্যে কোনটার 5%-এর কম রিটার্ন জেনারেট করার পসিবিলিটি কম সেটাকে আমরা ফাইন্ড আউট করতে চাই। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব, তখন আমরা এই সেফটি ফার্স্ট রেশিওটা ক্যালকুলেট করতে পারি। সো এক্স এর ক্ষেত্রে SF সেফটি ফার্স্ট রেশিও অফ এক্স ইকুয়াল টু কি, এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 10%, আর হচ্ছে আমাদের টার্গেট বা মিনিমাম রিকোয়ার্ড রিটার্ন হচ্ছে 5%, ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আমাদের 5%। তো সেক্ষেত্রে আপনার সেফটি ফার্স্ট রেশিও এক্ষেত্রে হচ্ছে 1, আর ওয়াই এর ক্ষেত্রে সেফটি ফার্স্ট রেশিও হচ্ছে 12% minus 5% divided by 10% equal to 0.7। তাহলে দেখেন যে কোনটা বেশি ইন টার্মস অফ ডাউনসাইড বা শর্টফল রিস্ক, কোনটার শর্টফল রিস্ক কম, যেটার সেফটি ফার্স্ট রেশিও হায়ার ওইটার শর্টফল রিস্কটা হচ্ছে কম। তো সেফটি ফার্স্ট রেশিও কার হায়ার, সেফটি ফার্স্ট রেশিও হায়ার ফর এক্স। তার মানে ইন কেস অফ চুজিং দিস বেসড অন যে মিনিমাম 5% রিটার্ন আসলে কে এনশিওর করতে পারবে, অন দ্যাট বেসিস আমরা যদি দেখতে চাই তাহলে উই উইল চুজ পোর্টফোলিও এক্স। Explain the relationship between log normal distributions and why log normal distribution is used to model asset prices. So normal distribution এবং হচ্ছে log normal distribution এর মধ্যে রিলেশনশিপটা কি? If x is a normal distribution, then e to the power x is a log normal distribution. So x একটা নরমাল ডিস্ট্রিবিউশন হলে তার যদি আমরা এক্সপোনেনশিয়ালটা নেই তখন সেটাকে আমরা বলতেছি লগ নরমাল ডিস্ট্রিবিউশন। রিজন ফর ইউজিং, এখন কথা হচ্ছে আমরা এই লগ নরমালটা নেওয়ার দরকার কি? লগ নরমাল ইজ অলওয়েজ পজিটিভ, বিকজ কি হয় যে নরমাল ডিস্ট্রিবিউশনে আপনার ভ্যালু ক্যান বি নেগেটিভ অর পজিটিভ, বাট লগ নরমাল শুরু হয় শূন্য থেকে, অর্থাৎ লগ নরমালে যদি আপনি কনভার্ট করেন ডিস্ট্রিবিউশনটাকে, দেয়ার উইল বি নো ভ্যালু লেস দেন 0। এটা হচ্ছে সুবিধা, তাতে কি হয় আপনার অল পজিটিভ হইলে পরে আপনার বিভিন্ন ক্যালকুলেশনের সুবিধা হয়, which can be easily used for modeling price relatives. প্রাইস রিলেটিভস এর ক্ষেত্রে আপনার ইজিলি মডেলিং ইউজ করা যায়। সো আমরা রিটার্নের ক্ষেত্রে ইন কেস অফ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা যদি ই টু দি পাওয়ার এক্স ক্যালকুলেট করি, যে জিনিসটা আমরা পাই সেটা হচ্ছে 1 প্লাস রিটার্ন, বা এটাকে HPR হোল্ডিং পিরিয়ড রিটার্নও বলা হয়। সো আমরা তখন হচ্ছে এখান থেকে 1 মাইনাস করে আমরা অ্যাকচুয়ালি রিটার্নটা বের করতে পারি। Calculate and interpret continuously compounded rate of return given a specific holding period return. যদি HPR দেওয়া থাকে, হোল্ডিং পিরিয়ড রিটার্ন দেওয়া থাকে, তাহলে কন্টিনিউয়াসলি কম্পাউন্ডেড রেট অফ রিটার্নটা আমরা কিভাবে
ক্যালকুলেট করব। এই যে কন্টিনিউয়াসলি কম্পাউন্ডেড রেট অফ রিটার্ন মানে হচ্ছে আমরা স্টেটেড রিটার্নটা আসলে কত, সেই ক্ষেত্রে হোল্ডিং পিরিয়ড রিটার্ন তো হচ্ছে অ্যাকচুয়াল রিটার্নটা। অ্যাকচুয়াল রিটার্ন যদি সামথিং হয় তাহলে স্টেটেড রিটার্নটা সেক্ষেত্রে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এর ক্ষেত্রে সেই রিটার্নটা কত। কন্টিনিউয়াসলি কম্পাউন্ডেড রেট অফ রিটার্ন হচ্ছে লগ নর্মাল অফ ln of 1 plus HPR. So EAY with continuous compounding, এই EAY টা কি, এই EAY টাই হচ্ছে HPR, হ্যাঁ, বা ইফেক্টিভ অ্যানুয়াল ইয়েল্ড হচ্ছে e টু দি পাওয়ার i, বা আমরা x বলতে পারি x মাইনাস 1। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। ইফ 1 ইয়ার হোল্ডিং পিরিয়ড রিটার্ন হচ্ছে 10%, HPR দেওয়া আছে, যদি 10% হয় তাহলে কন্টিনিউয়াসলি কম্পাউন্ডেড রেট অফ রিটার্নটা কত। সো আমরা এটাকে আগে একটু মডেল করে জিনিসটা বুঝে নেই যে HPR এখানে কি বলতেছে আসলে। সো 1 প্লাস HPR ইকুয়াল টু e টু দি পাওয়ার x, বা এই e টু দি পাওয়ার আপনার এখানে স্টেটেড রিটার্ন যেটা e টু দি পাওয়ার r ও আমরা বলতে পারি, ঠিক আছে, e টু দি পাওয়ার r যাই বলি না কেন। বা আমরা এভাবেও বলতে পারি ln 1 প্লাস HPR ইকুয়াল টু r, ঠিক আছে। এই rটা কি, rটা হচ্ছে স্টেটেড রিটার্ন, আর হচ্ছে স্টেটেড রিটার্ন কন্টিনিউয়াস কম্পাউন্ডিং, কন্টিনিউয়াস কম্পাউন্ডিং। আর HPRটা কি, HPRটা হচ্ছে এই যত সময় আমরা হোল্ড করলাম ওই সময়ের রিটার্নটা, এটা হচ্ছে আপনার অলসো উই ক্যান সে EAY, বাট এটার মধ্যে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি, এই EAYটা হচ্ছে অ্যানুয়াল, আর HPR ক্যান বি লাইক 3 বছর 4 বছরেরও হতে পারে। আচ্ছা, এখন আমরা আসি যে আমরা এখান থেকে আসলে আমাদের যে কোশ্চেনটা সেখান থেকে আমরা বের করি যে এক্ষেত্রে আপনার কন্টিনিউয়াসলি কম্পাউন্ডেড রেট অফ রিটার্নটা কত হবে। তো আমরা এটা যেভাবে করতে পারি যে R ইকুয়াল টু ln 1 প্লাস HPR, তাই তো। সো আমাদের ln 1 প্লাস 0.1 ইকুয়াল টু, এটা আমাদের ln এই ফাংশনটা কোথায় আছে, এটা আছে হচ্ছে আপনার দেখবেন যে ln লেখা আছে 7, নাম্বার 7 এর পাশে আপনার ln লেখা আছে। তো আমরা প্রথমে এই ফাংশনটা ইউজ করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, আমাকে প্রেস করতে হবে হচ্ছে 1.1, 1.1, দেন আমরা প্রেস করব হচ্ছে ln, দেন আমরা প্রেস করব হচ্ছে প্রথমে 1.1 প্রেস করলাম, তারপরে ln প্রেস করব। প্রেস করলে আপনার যে নাম্বারটা চলে আসে সেটা হচ্ছে 0.095310 বা 9.53%। এটা কি, এটা হচ্ছে আপনাদের কন্টিনিউয়াসলি কম্পাউন্ডেড রেট অফ রিটার্ন, অর্থাৎ 9.53% যদি এটা কন্টিনিউয়াসলি কম্পাউন্ডেড হয় তাহলে 1 বছরে আমার রিটার্ন আসবে হচ্ছে 10%। বা এটাকে আমি আরেকভাবে যদি চেক করি, চেক করার জন্য আমি এভাবেও করতে পারি, সেটা হচ্ছে HPR ইকুয়াল টু e টু দি পাওয়ার এই যে রিটার্ন 0.0953, ঠিক আছে, 0953। তাহলে কি হবে, 1 প্লাস HPR ইকুয়াল টু e টু দি পাওয়ার x, তার মানে কি হবে HPR ইকুয়াল টু e টু দি পাওয়ার x মাইনাস 1। সো আমরা এভাবেও করতে পারি, আগে হচ্ছে নাম্বারটা দিলাম, তারপরে সেকেন্ড ln প্রেস করলে আসবে হচ্ছে 1.1 মাইনাস 1 ইকুয়াল টু 10%। এটা আমরা কি করলাম, এটা হচ্ছে আমরা চেক করলাম যে আমাদের কনসেপ্টটাকে চেক করলাম, কিন্তু ক্যালকুলেশন যেটা এইখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ক্যালকুলেশন সেটা হচ্ছে দিস ওয়ান। ইফ কন্টিনিউয়াসলি কম্পাউন্ডেড স্টেটেড রিটার্ন ইজ 10%, সো আমাদের কন্টিনিউয়াসলি কম্পাউন্ডেড রিটার্নটা দেওয়া আছে, এটা কিন্তু HPR না, এটা কি আমাদের R। হোয়াট ইজ দ্য ইফেক্টিভ হোল্ডিং
পিরিয়ড রিটার্ন ফর 3 ইয়ার্স, 3 বছরে আমাদের হোল্ডিং পিরিয়ড রিটার্ন কত হবে, তার মানে এইচপিআরটা বের করতে বলছে, তাই তো। আর দেওয়া আছে এইচপিআর বের করতে বলছে 3 ইয়ার্স এর। তো এই ক্ষেত্রে আপনার যে ইফেক্টিভ হোল্ডিং পিরিয়ড রিটার্ন এইচপিআর ইকুয়াল টু e to the power r 0.10 minus 1 equal to 1.10517 minus 1 equal to 0.10517 or 10.517%. এখন বলছে যে what will be the value হোল্ডিং পিরিয়ড রিটার্ন ফর 3 ইয়ার্স বলছে। সো 3 ইয়ার্স বললে এটা হচ্ছে কি 1 ইয়ারের। সো এটাকে আমরা দুইভাবে 3 ইয়ারে করতে পারি। একটা হচ্ছে কি আমরা সরাসরি এখানে মাল্টিপ্লাই করতে পারি 3 দিয়ে। আমরা এইভাবে না করে এটা হচ্ছে ধরেন 1 ইয়ারের জন্য 1 ইয়ার। যদি আমাদের 3 ইয়ারের হয় তাহলে 3 ইয়ারের ক্ষেত্রে আমরা কি করব, এইচপিআর ইকুয়াল টু ই টু দি পাওয়ার এই যে রিটার্ন যেটা আর এটাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করব -1, তাহলে কি পাবো ই টু দি পাওয়ার আর কত, আর হচ্ছে 0.10 ইন্টু 3 -1 ইকুয়াল টু 0.1 ইন্টু 3 সেকেন্ড ln 1.34985 -1 equal to 34.985%. So what will be the value of $1,000 in 3 years? 3 বছর পরে এখন আছে $1,000, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে $1,000, এটা 3 বছর পরে কত হবে? ভেরি সিম্পল, 30 হোল্ডিং পিরিয়ড রিটার্ন যদি এটা হয় তাহলে আমরা এটাকে মাল্টিপ্লাই করব হচ্ছে 1000 ইন্টু 1 প্লাস এইচপিআর বা হোল্ডিং পিরিয়ড রিটার্ন, তাহলে কত হবে আপনার $134,985, 134,988.85 সো আপনার $1,000 3 বছরে $1,350 হবে রাফলি। Next LOS, describe the properties of students' T distribution and calculate, interpret its degrees of freedom. T distribution এর কথা বলছে, describe করতে বলছে, আর কি বলছে যে degrees of freedom কে interpret করার জন্য। So properties of T distribution, T distributionটা বেল শেপড, সিমেট্রিক্যাল, লাইক নর্মাল ডিস্ট্রিবিউশনের মতোই, মানে সুন্দরভাবে ডিস্ট্রিবিউটেড, সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, যে বোথ সাইডে সমান সংখ্যক ডেটা আছে। ফ্যাটার টেইলস দেন নর্মাল ডিস্ট্রিবিউশন, প্রবলেমটা কোথায়, টেইল গুলো একটু ফ্যাট, এই যে আপনার ডিপ কালার যেটা, সেটা হচ্ছে আমাদের ফ্যাটার ডিস্ট্রিবিউশন, সেটা হচ্ছে আমাদের টি ডিস্ট্রিবিউশন উইথ 2 degrees of freedom। এরপরে যেটা ডটেড আমাদের ব্লু লাইন, সেটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম 8, অর্থাৎ আপনার নাম্বার অফ অবজারভেশন হচ্ছে আপনার ডিগ্রিজ অফ ফ্রিডম 8 মানে হচ্ছে 9টা অবজারভেশন। আর যেটা আপনি দেখতেছেন হচ্ছে ডিপ ব্লু ডটেড লাইন, সেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। তার মানে যত নর্মালের দিকে যাবে, যত নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম যত বেশি হবে। হোয়াট ইজ ডিগ্রিজ অফ ফ্রিডম? ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে নাম্বার অফ অবজারভেশন -1। সো নাম্বার অফ অবজারভেশন যত বেশি হবে তত এটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো শেপ হইতে থাকবে। সো আপনার কি হয় যে টি ডিস্ট্রিবিউশনের টেইলটা ফ্যাটার দেন নর্মাল ডিস্ট্রিবিউশন। আপনার একটা কোশ্চেন আসতে পারে, তাই না, যে টি ডিস্ট্রিবিউশনের টেইলটা ফ্যাট অথবা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের টেইল ফ্যাট। সো দ্যাট ফ্যাট মানে কি একটু বেশি ছড়ানো, বেশি দূর পর্যন্ত যাওয়া। টি ডিস্ট্রিবিউশন ডিফাইন্ড বাই সিঙ্গেল প্যারামিটার, সেটা কি ডিগ্রিজ অফ ফ্রিডম। টি ডিস্ট্রিবিউশনকে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ডিফাইন করে থাকি প্যারামিটার দিয়ে,
আর হোয়াট ইজ ডিগ্রিজ অফ ফ্রিডম? ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে n-1, দ্যাট মিনস হচ্ছে নাম্বার অফ অবজারভেশন। এনটা কি? এন হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, নাম্বার অফ অবজারভেশনস -1। অ্যাজ ডিএফ ইনক্রিজেস, এই ডিগ্রিজ অফ ফ্রিডম যত বাড়তে থাকে, টি ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোচেস এ নর্মাল ডিস্ট্রিবিউশন। ডিগ্রিজ অফ ফ্রিডম মানে কি? অবজারভেশনের সংখ্যা যত বাড়ানো হয়, বা বলা হয় যে 30-এর উপরে হইলে নর্মালি ওটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো হয়ে যায়। নেক্সট এলওএস, ডিসক্রাইব দ্য প্রপার্টিজ of chi-square distribution and F distribution. Calculate, interpret their degrees of freedom. তো এখন আমরা এটা টি ডিস্ট্রিবিউশন দেখলাম, এখন দেখব কাই স্কোয়ার এবং এফ ডিস্ট্রিবিউশন এবং তাদের ডিগ্রিজ অফ ফ্রিডম। কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনটা কি? ডিস্ট্রিবিউশন অফ সাম অফ স্কোয়ার্ড ভ্যালুজ অফ এন ইন্ডিপেন্ডেন্ট স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েবলস। স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েবলস এর স্কোয়ার্ড ভ্যালু গুলো নিয়ে যে ডিস্ট্রিবিউশন, সেটাকে বলতেছি আমরা কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। সো স্কোয়ার করলে পরে কি হয়? কোনো নেগেটিভ ভ্যালু থাকে না। আপনি যে কোনো ভ্যালুকে স্কোয়ার করবেন তখন কি হবে? ওটা পজিটিভ হয়ে যায়। তার মানে বাউন্ডেড বিলো বাই জিরো। তার মানে এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, কাই স্কোয়ারের ক্ষেত্রে বিলো জিরো কোনো ভ্যালু নাই। অ্যাসিমেট্রিক, অর্থাৎ আমাদের টি ডিস্ট্রিবিউশন বা হচ্ছে গিয়ে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন, এগুলো কি সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। তার মানে আপনার অবজারভেশন গুলো বা আউটকাম গুলো হচ্ছে সুন্দরভাবে বোথ সাইডে, মিনের বোথ সাইডে ছড়ানো। এইটা সিমেট্রিক না, এটা হচ্ছে এসিমেট্রিক। তাহলে কাই স্কোয়ার কি? এসিমেট্রিক ডিস্ট্রিবিউশন। তার মানে এটা যেহেতু জিরো থেকে শুরু হয়, এটা আসলে ডিস্ট্রিবিউশনটা ওইভাবে সুন্দরভাবে বোথ সাইডে আপনার ব্যালেন্স করা না। ডিগ্রিজ অফ ফ্রিডম এই ক্ষেত্রেও টি ডিস্ট্রিবিউশনের মতো n-1। তাহলে কাই স্কোয়ারের ডিগ্রিজ অফ ফ্রিডম কত? n-1। এনটা কি? নাম্বার অফ অবজারভেশন -1। অ্যাজ ডিএফ ইনক্রিজেস অ্যাপ্রোচেস এই নর্মাল ডিস্ট্রিবিউশন, আপনার ডিগ্রিজ অফ ফ্রিডম বাড়তে থাকলে এটাও নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো হতে থাকে। এফ ডিস্ট্রিবিউশন, এফ ডিস্ট্রিবিউশন ইজ quotient of two chi-square distributions with m and n degrees of freedom. So f ডিস্ট্রিবিউশনটা কি? দুইটা chi-square ডিস্ট্রিবিউশনের আপনার ফ্যাক্টর, তার মানে ডিভাইড করা আর কি। ধরেন আপনার একটা chi-square হচ্ছে গিয়ে আপনার দুইটা, এখানে দুইটা ভেরিয়েবল, দুইটা, একটা কাই স্কোয়ারের ভ্যালুকে আরেকটা কাই স্কোয়ার ভ্যালু দিয়ে ডিভাইড করলে তখন যেই ডিস্ট্রিবিউশনটা তৈরি হয় সেটাকে বলা হয় হচ্ছে এফ ডিস্ট্রিবিউশন। এইটারও আপনার ভ্যালু বাউন্ডেড বাই জিরো, তার মানে জিরোর নিচে কোনো ভ্যালু নাই। এটাও হচ্ছে কাই স্কোয়ারের মতো এসিমেট্রিক, এটা সিমেট্রিক না। ডিগ্রিজ অফ ফ্রিডম বাড়তে থাকলে আপনার নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো হতে থাকে। এখন কথা হচ্ছে আমরা কোনটা আসলে কখন কিভাবে ইউজ করি। স্টুডেন্টস টি ডিস্ট্রিবিউশন বা এর ক্ষেত্রে আমাদের স্ট্যাটিস্টিক্সটাকে বলা হয় হচ্ছে টি স্ট্যাটিস্টিক্স। এটা দিয়ে কি হয় যে সিঙ্গেল টেস্ট, সিঙ্গেল পপুলেশন মিন, একটা সিঙ্গেল ভেরিয়েবলের পপুলেশন মিন কে আমরা টেস্ট করতে পারি, অথবা ডিফারেন্স বিটুইন টু পপুলেশন মিন, দুইটা পপুলেশন মিনের ডিফারেন্সকে, ধরেন এক্স বার ওয়াই বার, এক্স এবং ওয়াই এর যে ডিফারেন্সের উপরে আমরা ডিফারেন্সের মিনকে আমরা টেস্ট করতে পারি। এক্স এবং ওয়াই এর, সরি, এক্স এবং ওয়াই এর যে ডিফারেন্স, এক্স আই ওয়াই আই, এই দুইটার ডিফারেন্সে কি হয়? একটা ভেরিয়েবল তৈরি হয়, এখানে কিন্তু আরেকটা ভেরিয়েবল তৈরি হয়ে গেল। ওই ভেরিয়েবলটার মিনকেও আমরা এটা দ্বারা টেস্ট করতে পারি। অফ মিন ডিফারেন্স বিটুইন পেয়ার্ড পপুলেশন, পেয়ার্ড পপুলেশনের মিনের ডিফারেন্সকেও আমরা এই ক্ষেত্রে টেস্ট করতে পারি। অফ পপুলেশন অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট, কোরিলেশন কোএফিসিয়েন্টের পপুলেশনকেও আমরা টেস্ট করতে পারি। কি দিয়ে? টেস্ট টি স্ট্যাটিস্টিক্স দিয়ে। কাই স্কোয়ার দিয়ে কি করা হয়? টেস্ট অফ ভেরিয়েন্স অফ নরমালি ডিস্ট্রিবিউটেড পপুলেশন। এটা কিসের টেস্ট? ভেরিয়েন্সের টেস্ট। হ্যাঁ, আর আমরা এখানে যেটা করছিলাম টি স্ট্যাটিস্টিক্স থেকে মেইনলি কি মিনের টেস্ট, কোরিলেশন কোএফিসিয়েন্টের টেস্ট, আর কাই স্কোয়ার হচ্ছে ভেরিয়েন্সের টেস্ট।
এফ স্ট্যাটিস্টিক্সটা কি? টেস্ট অফ ইকুয়ালিটি অফ ভেরিয়েন্স, ভেরিয়েন্সের ইকুয়ালিটি অফ টু নর্মালি ডিস্ট্রিবিউটেড পপুলেশন, দুইটা নর্মালি ডিস্ট্রিবিউটেড পপুলেশনের ভেরিয়েন্সের ইকুয়ালিটি টেস্ট হচ্ছে এফ স্ট্যাটিস্টিক্স। তার মানে টি স্ট্যাটিস্টিক্স মেইনলি হচ্ছে মিনের টেস্ট, কাই স্কোয়ার হচ্ছে ভেরিয়েন্সের টেস্ট, এফ হচ্ছে ইকুয়ালিটি অফ ভেরিয়েন্সের টেস্ট। নেক্সট এবং লাস্ট এলওএস, describe Monte Carlo simulation. So Monte Carlo simulation টা কি? Monte Carlo simulation is a method of generating random variables by using a computer and complex system to estimate values, especially used for deriving pricing or estimating NPVs. এটা মেইনলি কম্পিউটারের মাধ্যমে একটা কমপ্লেক্স সিস্টেম ইউজ করে র্যান্ডমলি কিছু ভেরিয়েবল জেনারেট করা। এখন কথা হচ্ছে আন্দাজে আমাদের জেনারেট করলেই হবে নাকি? গুটি গুটি ভ্যালু, সে আমি রিটার্নের ক্ষেত্রে চলে আসলো 1 বিলিয়ন%, সেটা কি রিজনেবল হলো কিনা? না, এই ক্ষেত্রে আসলে কিছু প্যারামিটার সেট করে দেওয়া হয়, প্যারামিটার সেট করে বা বাউন্ডারি সেট করে তারপরে হচ্ছে এটাকে রান করা হয়, রান করলে এটা র্যান্ডমলি পিক করে। জেনারেট এ লার্জ নাম্বার অফ র্যান্ডম স্যাম্পলস ফ্রম এ স্পেসিফাইড, কি স্পেসিফাইড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তার মানে আমরা কিন্তু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে প্রি স্পেসিফাই করে দিই, করে দেওয়ার পরে এরপরে আমরা সিস্টেমের, কম্পিউটার সিস্টেমের মাধ্যমে অনেকগুলা র্যান্ডম স্যাম্পল জেনারেট করে থাকি টু রিপ্রেজেন্ট দ্য অপারেশন অফ এ রিস্ক ইন দ্য সিস্টেম। এই সিস্টেমে আপনার রিস্ক কি আছে সেটা ফাইন্ড আউট করার জন্য এটা করা হয়। এটা কেন ইউজ করা হয়? ইউজড ইন প্ল্যানিং, financial risk management, and in valuing complex securities. Is a complement to analytical methods but provides only statistical estimates, not exact result. মন্টে কার্লো দিয়ে আপনি এক্সাক্ট রেজাল্ট পাবেন না, বাট একটা এস্টিমেট বা একটা ধারণা আপনি তৈরি করতে পারবেন। এখানে আপনার অলসো যে এই র্যান্ডম যে ভেরিয়েবল, এগুলোর মাধ্যমে একটা আউটকাম তৈরি হয়, একটা ডিস্ট্রিবিউশন তৈরি হয়, সেটার মিন এবং ভেরিয়েন্সটাও ক্যালকুলেট করা হয়ে থাকে।